রাগ করেছে আরশি, সাথে প্রগাঢ় অভিমান। কিন্তু এই অভিমান কি ওপাশের পুরুষ বুঝতে পেরেছে? না, পারেনি তো। এটা তো নতুন নাম্বার, সে তো জানবেই না নাম্বারটা কার। সেখানে অভিমান তো দূরের কথা। কিন্তু না, এটা তো হওয়া উচিত না। তাকে বুঝতে হবে আরশি তার উপর রাগ করেছে, নইলে তো এই রাগ বৃথা, এর কোনো মূল্যই থাকলো না। অনেক ভেবেচিন্তে আরশি ফোনটা আবার হাতে নিল, গুটি গুটি অক্ষরে লিখলো, আমি আসছি। ব্যাস এইটুকুই। এরপর আর কিচ্ছু লিখেও সেটা ডিলিট করে দিয়েছে আরশি, কেননা সে বাক্যগুলো মোটেও মানানসই ছিল না। মেসেজ পেয়েই চমকে গেল পাভেল। পুনরায় কল লাগালো নাম্বারে। এতক্ষণে রাগ অভিমানকে যেন বুড়ো আঙ্গুল দেখিয়ে দিল আরশির মন। কল ঢোকার সাথে সাথে ছাপিয়ে পড়লো ফোনের উপর, রিসিভ করে ধরে রাখলো কানে। নীরবতা ছেয়ে গেল দুপাশে। পাভেল শক্ত কণ্ঠে বলল, এটা কার নাম্বার? আর সে গম্ভীর কণ্ঠে অভিমান জড়িত গলায় বলল, আমারই, আব্বু কিনে দিয়েছে সকালে। আপু আর আম্মু সকালেই ঢাকা চলে গেছে। ভাবলাম আপনি যদি আবার আপুকে ফোন করেন তাহলে তো বুঝে ফেলবে, তাই আমার নাম্বারটা দিয়ে রাখলাম। ফোন করলে এখানেই করবেন। কপালে ভাঁজ পড়ল পাভেলের। প্রশ্ন ছুড়ে দিল পুনরায়, বলল, তোমাকে কেন ফোন দেব? বুকের ভেতরটা কেমন করে উঠল আরশির। অপমানে দগদগে ক্ষত হয়ে গেল বাপাসটায়। সেও প্রশ্ন ছুড়ে দিল পাভেল ভাইকে, বলল, সেদিন কি জন্য ফোন দিয়েছিলেন আপুর নাম্বারে? সে জন্যই না হয় দিবেন। চমকে উঠল পাভেল, আমতা আমতা করে বলল। আলতো হাসলো আরশি, শান্ত কণ্ঠে বলল, এমনিতে তো ফোন দেননি পাবেল ভাই, আপনি ফোন দিয়েছিলেন আমায় ম্যানেজ করতে, যাতে আমি আব্বুকে কিছু না জানাই, আর না তো আপনারা কোনো ঝামেলায় না জড়ান। চুপ করে রইল পাভেল। মেয়েটা সামনাসামনি বোকা শোকা সরল সোজা ভাব দেখালেও ভেতরে ভেতরে ঠিকই বোনের মতো মিচকা শয়তান, সেটা ভালো করেই টের পেল। তবে সে যে তার উপর সামান্য হলেও দুর্বল হয়ে পড়েছে সে ব্যাপারেও নিশ্চিত সে। পাভেলের নীরবতা আশিকে দ্বিগুণ যন্ত্রণা দিল। পুনরায় শান্ত কণ্ঠে বলল, ভয় পাবেন না, আব্বুকে কিচ্ছু বলবো না। আমি ওই ঘটনাগুলো ভুলে গেছি। রাখছি, বিরক্ত করার জন্য সরি। বলেই ফোন কেটে দিল। অবাক হয়ে ফোনের দিকে তাকিয়ে রইল পাভেল। তার পরপরই মাথা থেকে ঝেড়ে নিল সব। আর সে মুখ চেপে কান্না করে দিল। ভীষণ খারাপ লাগছে তার। কেন সব সময় তার ভাবনাগুলোই ভুল হয়? কেন তাকে সবাই ব্যবহার করে? প্রথমে তো আপুকে ভয় দেখানোর জন্য গোটা 3 দিন তাকে আটকে রাখলো, এখন আবার তাকে ব্যবহার করেই সেই ঝামেলা মেটাতে চাইছে কেন? পরক্ষণেই নিজেকে সামলে নিল। এসব ব্যাপারে সে মোটেই আর ভাববে না। সামনে পরীক্ষা, খুব ভালো করে পরীক্ষা দেবে সে। বই আনেনি তো কি হয়েছে, তাই বলে সে কি পড়তে পারবে না? অবশ্যই পারবে। সে জিহানের বই নিয়ে পড়বে। বিশাল জনসমাবেশ, অকাতরে বক্তৃতা দিচ্ছে পরশ। এর মধ্যেই ফোন হাতে ছুটে এলো পাভেল। হাতের ফোন তার সামনে দিয়ে ব্যস্ত কণ্ঠে বলল, অনেকক্ষণ ধরে এই মেয়ে ফোন দিচ্ছে। কেটে দিয়েছি বেশ কয়েকবার, কিন্তু তাও থামেনি। ধরে জিজ্ঞেস করলাম ফোন দিচ্ছে কেন, বললো আর্জেন্ট। পরশ অবাক হয়ে গেল। স্পর্শিয়ার নম্বর থেকে ফোন আসছে বারবার, অদ্ভুত। রিসিভ করা ফোন কানে আনতেই ওপাশ থেকে কান্নার স্বর ভেসে আসলো। পরশ চমকে গেল। এই মেয়ে তো কখনো কাঁদে না, তাহলে এমন করে কাঁদছে কেন? কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করলো। এই মেয়ে, কাঁদছো কেন? কি হয়েছে? ওপাশ থেকে অনবরত কেঁদেই চলেছে স্পর্শী। সে কি কান্না! কলিজাটা ধুপ করে উঠল পরশের। নেমে গেল স্টেজ থেকে, ব্যস্ত কণ্ঠে বলল, আরে বলছো না কেন? কি হয়েছে? কাঁদছো কেন? স্পর্শী কাঁপা কাঁপা কণ্ঠে বলল। চমকে গেল পরশ। কি হয়েছে স্পর্শীর? কোনো বিপদে পড়েছে কি? আর তাকেই বা কেন ফোন করেছে? সে কি তাকে এতটাই বিশ্বাস করে যে এতটা বিপদেও তার কাছে সাহায্য চাইছে? উত্তেজিত কণ্ঠে বলল। তুমি কোথায় আছো? কি হয়েছে? অ্যাড্রেসটা বলো। ওপাশ থেকে নীরবতা ভেসে আসলো। ক্রমশ উত্তেজিত হয়ে গেল পরশ। বারংবার ডাকতে লাগলো স্পর্শী বলে, কিন্তু ওপাশ থেকে কোনো উত্তর আসছে না। কেটে গেল ফোন। এরপর বার কয়েক ওই নাম্বারে ফোন দিলেও কানেক্ট করতে পারছিল না পরশ। পরক্ষণেই একই নাম্বার থেকে কল আসলো। হঠাৎই নতুন কণ্ঠের কোনো এক পুরুষ হ্যালো বলল। অবাক হলো পরশ। বলল, আপনি কে? ওর ফোন আপনি কেন ধরেছেন? ওর কাছে দিন। কিন্তু পুরুষটি দিল না। বলল,
দেখুন, ওনার কল লিস্টের শুরুতেই আপনার নাম্বারটা ছিল, বিধায় আমি আপনাকে কল করেছি। উনি তো অ্যাক্সিডেন্ট করেছেন বাসের সাথে, অবস্থা খুবই খারাপ, হসপিটালে এনেছি, কিন্তু ডাক্তার বলেছে উনি মারা গেছেন, তাই জানালাম। বাকহারা হয়ে গেল পরশ, উত্তেজিত হয়ে বলল, আমি এক্ষুনি ওর সাথে কথা বললাম। আর আপনি এসব কি আবোলতাবোল বলছেন? ওর হাতে ফোন দিন। দিল না লোকটি, হাসতে শুরু করলো বিকট ভাবে। কি বিচ্ছিরি জ্বালাময়ী সেই হাসি। দুহাত দিয়ে মাথা চেপে ধরলো পরশ, শুনতে পারছে না এই শব্দ। ফোনটাকে ছুঁড়ে ফেলে দিল মাঠে, ভেঙে টুকরো টুকরো হয়ে গেল সেই ফোন। কিন্তু তাও থামছে না সেই শব্দ। মাথা যন্ত্রণা উঠেছে ক্রমশ, চিৎকার করে উঠল। সারা গা ঘেমে মেয়ে গেছে পরশের, চারপাশে অন্ধকার, মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। দ্রুত পায়ে উঠে লাইট জ্বালালো। মুহূর্তেই ও নিজেকে আবিষ্কার করলো পার্টি অফিসের 3 তলার সেই প্রাইভেট রুমে। কোথাও নেই সেই জনসমাবেশ, নেই সেই চিৎকার। ফোনটা পড়ে আছে বিছানার এক পাশে, তাও অক্ষত। তাহলে কি এসব স্বপ্ন দেখছিল সে? শরীরটা নুইয়ে পড়েছে, পাগল পাগল লাগছে। দিনের বেলায় এমন জীবন্ত স্বপ্ন পুরোপুরি নাড়িয়ে দিয়েছে। শরীরটাকে ছেড়ে দিল বিছানায়, চোখ দুটো খুলে তাকিয়ে রইল ছাদের দিকে। ভাবতে লাগলো স্বপ্নের কথা। কি হাস্যকর, এরকম কোনো ঘটনা বাস্তবে ঘটলে মরে গেলেও স্পর্শী কি তার নাম্বারে ফোন দিবে? জীবনেও না। আর না তো তার নাম্বার কল লিস্টের প্রথমে রাখবে, তবে ব্লক লিস্টের প্রথমে রাখলে রাখতে পারে। মুহূর্তেই নিজেকে নিয়ে অবাক হয়ে গেল পরশ। সে আবিষ্কার করলো মিনিটের মধ্যে স্বপ্নের অধিকাংশ ঘটনা ভুলে যাচ্ছে। দিবার স্বপ্ন কি এমন ভাবেই হারিয়ে যায় মুহূর্তের মধ্যে? হতেও পারে, জানা নেই পরশের। লোকের মুখে শুনেছে দিবার স্বপ্ন খুবই খারাপ হয়। এই ভয়ঙ্কর মানবীকে কি সত্যি এবার কোনো বিপদ ছিল? আচ্ছা, সে কি একবার নতুন কোনো সিম দিয়ে অপরিচিত হয়ে খোঁজ নিয়ে জানবে মেয়েটার অবস্থা? আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে ব্যস্ত আছে, অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন, ধন্যবাদ। চিকন সুরেলা নারী কণ্ঠের আওয়াজে বার্তাটুকু বাজতেই ফোন কেটে দিল পরশ। নিশ্চয়ই ফোনের ওই পাশের মেয়েটি কারোর সাথে ফোন আলাপে ব্যস্ত। কিন্তু এই ভর সন্ধ্যায় কার সাথেই বা কথা বলছে সে? প্রেমিকের সাথে? হ্যাঁ, হতেও পারে। মেয়েটা সুন্দরী বটে, যে কোনো পুরুষই সেই সৌন্দর্যে মুগ্ধ হয়ে হারিয়ে যেতে প্রস্তুত হবে। তার ওই মায়াবী মুখখানির দিকে তাকিয়ে থাকবে অপলকে যতক্ষণ না পর্যন্ত মানবীটি তার মুখ না খোলে। হ্যাঁ, এটা সাবধানী বার্তা। শামসুল সর্দারের বড় মেয়ে নিতান্তই সুন্দরী এবং মায়াবী, কিন্তু তিনি যখন অন্য কারোর সাথে কথা বলতে শুরু করে তখন তাকে বিশাল আকৃতির এক ভয়ঙ্করী দানবী মনে হতেও দ্বিধা হবে না। এত সুন্দর একটা মেয়ের মুখের ভাষা কি করে এতটা রসকসহীন কাঠখোট্টা হয় সেটাই ভেবে পায় না পরশ। নিশ্চয়ই মেয়েটাকে জন্মের পর মধু খাওয়ানো হয়নি, হয়তো ভুল করে মধুর কৌটোর বদলে সরিষার তেল খাইয়েছিল, যার কারণে এত ঝাঁজ। হতেই পারে, এটা স্বাভাবিক। দ্বিতীয়বারের মতো একই নম্বরে ফোন দিতে কিছুটা অস্বস্তি হচ্ছে। মস্তিষ্ক বারংবার বারণ করলেও মন যেন সায় দিচ্ছে না। টানা 10 মিনিট পর পুনরায় কল লাগালো। প্রথমবারের মতো একইভাবে সেই সুরেলা কণ্ঠ বলে উঠল তার নাম্বার ব্যস্ত। ব্রু কুচকে ফেলে পুনরায় কেটে দিল সে। সাথে সাথেই ওপাশ থেকে কল ব্যাক করলো। রিসিপ্ট করে সালাম দেওয়ার উদ্দেশ্যে কানে তুলতেই ওপাশ থেকে ঝাঝালো স্বরে স্পর্শী বলল, কি ভাইয়া এত মিস কল মারেন কেন? থতমত খেয়ে গেল পরশ, অবাকের সুরে বলল, আশ্চর্য, কোথায় মিস কল মারলাম? তোমার ফোন ব্যস্ত ছিল, তাই কেটে দিয়েছে। ভ্রু দুটো উছিয়ে নোটটা পুনরায় মিলিয়ে নিল স্পর্শী। চোখের চশমাটা নাকের ডগায় এসে গেছে অনেকটা, সেটাকে তর্জনী দিয়ে ঠেলে ঠিক করে নিয়ে বলল, ব্যস্ত ছিল মানে? কোথায় ব্যস্ত ছিল? আমি তো কারোর সাথে কথা বলিনি এতক্ষণ। পরক্ষণেই নাম্বারের দিকে তাকিয়ে বিরক্তিকর শব্দ উচ্চারণ করে বলল, কে ভাইয়া আপনি? কি সব উল্টাপাল্টা খাইয়া আমারে ফোন দিছেন? রাখেন মিয়া, এমনিতেই প্যারায় আছি। এই, তুমি কি কখনো সুন্দর করে কথা বলতে পারো না? মাথার তার কি সবসময় ছেড়ে থাকে নাকি? হ্যাঁ, অসভ্য। তোমাকে দুবার করে কল করেছে, প্রতিবারই ফোন ব্যস্ত বলেছে, তাই কেটে দিয়েছে। হা হয়ে গেল স্পর্শী, জিভে কামড় দিয়ে বলল, ওহো, আরে হ্যাঁ হ্যাঁ, ওটা তো কলার টিউন সেভ করেছি আমি, চেঞ্জ করা হয়নি। বাই দ্য ওয়ে,
আপনার কণ্ঠ আমার খুব পরিচিত লাগছে। আপনি কে, কি জন্য ফোন দিয়েছেন? চিন্তায় পড়ে গেল পরশ। নতুন একটা সিম দিয়ে কল করেছে, এখন যদি কোনোভাবে কণ্ঠস্বর চিনে ফেলে তাহলে মান সম্মান থাকবে না। দ্রুত ফোন কেটে দিল, এরপর নাম্বারটা ব্লক করে সিমটাই ভেঙে ফেললো। কোন ভূত চেপেছিল তার মাথায় যেই মেয়েকে ফোন দিতে গিয়েছে সে? আশ্চর্য কাজকর্ম। কারো প্রতি কোনো অনুভূতি না থাকা সত্ত্বেও তাকে অন্য কারোর সাথে দেখার পর যে হিংসে হয় সেটা অনর্থক। শুধু অনর্থকই নয়, বরং এটা বোকামো। এটা পৃথিবীর সব থেকে খারাপ একটি অনুভূতি, যা নিজে সেই অনুভূতিকে গায়ে মাখবে আর না তো অন্য কেউ মাখলে সেটা ভালো চোখে দেখবে। এই অনুভূতির সাথে পৃথিবীর সবাই কম বেশি পরিচিত। যুবক সমাজ তো প্রবাদ বানিয়ে ফেলেছে এই অনুভূতি নিয়ে। তাদের মতে পেছন পেছন সারাদিন ঘুরঘুর করা মানুষটা যখন নতুন কারোর সাথে প্রেমে জড়ায় তখন এতটা যন্ত্রণাদায়ক অনুভূতি হয় যেটা বর্তমান প্রেমিকার সাথে বিচ্ছেদ হলেও অনুভব হয় না। এই মুহূর্তে এই প্রবাদটাকে পাভেল বেদবাক্যের মতো বিশ্বাস করছে, কেননা সামনের পার্কেই আরশি জিহানের হাত ধরে হাঁটছে, তাও আবার শাড়ি পরে। এটা কি মানা যায়? মোটেও না। এটা মেনে নেওয়ার মতো ধৈর্য পাভেলের নেই। ইচ্ছে তো করছে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মেরে দিতে। এরপর যখন তার সামনে বসে ঠোঁট উল্টে কাঁদবে তখনই অদ্ভুত শান্তি পাবে সে। শুধু আরশিকে না, জিহানকেও মারতে ইচ্ছে করছে। যে মেয়েটা কাল বিকাল অব্দিও তাকে ফোন দিয়ে বিরক্ত করেছে সেই কিনা তাকে ভুলে গেল কিভাবে? এই মেয়ে তো ভীষণ ডেঞ্জারাস। একদিকে তাকে লাইন মারতে চাইছে আর অন্যদিকে চাচাতো ভাইয়ের সাথে পার্কে এসেছে। ভাবতেই মাথার চুল ছিঁড়তে ইচ্ছে হচ্ছে। বাইকটাকে পার্কের পাশে এনে দাঁড় করালো। রাস্তার পাশেই এই পার্কটা বানানো। পাভেল ত্রস্ত পায়ে ভেতরে ঢুকে একটা বেঞ্চিতে বসলো। এরপর পকেট থেকে ফোন বের করে কল লাগালো আরশিকে। মুহূর্তেই টুংটুং করে বেঁচে উঠলো হাতের ফোন। পাভেল ভাইয়ের নাম্বার দেখেই কেটে দিল দ্রুত। গোল গোল চোখ করে জিহানের দিকে তাকিয়ে হেসে দিল। ভ্রু কুচকে তাকালো জিহান, বলল, কিরে, কার ফোন? কেটে দিলি কেন? কথাটা উড়িয়ে দিয়ে আরশি বলল। আরে রং নাম্বার, এখন ধরতে ইচ্ছে করছে না। অবাক হয়ে গেল পাভেল। দাঁতে দাঁত মিলিয়ে কিরমিরিয়ে উঠল। পুনরায় কল করতেই স্পর্শী ফোনটাকেই অফ করে দিল। হা হয়ে গেল পাভেল। রাগ উঠছে প্রচুর। আজ এখানে জিহান না থেকে অন্য কেউ থাকলে আজকেই একটা এসপার ওসপার করে ফেলতো, কিন্তু পারলো না। যেহেতু শিকদার বাড়ি ছাউপনা এগুলো, সেহেতু কোনো শব্দ না করে বেরিয়ে গেল বাইরে। আর সে ভয়ে কতক্ষণ পর পর ফোন চেক করতে লাগলো আদেও ফোন বন্ধ আছে কিনা, নাকি এক্ষুনি আবার পাভেল ভাইয়ের কল এসে পড়বে। আল্লাহর কাছে বারবার প্রার্থনা করতে লাগলো যেন জিহান নাম্বারটা না দেখতে চায়, তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। বাড়ির সবাইকে বলে দেবে শিকদার বাড়ির ছোট ছেলে আরশির নাম্বারে ফোন দিয়েছিল। এরপর জিজ্ঞেস করলে কি বলবে সে? আপুকেই বা কি জবাব দেবে? এবারে এরকম কিছু ঘটলে যে স্পর্শী আর কিছুই মানবে না। সোজা শেখদার বাড়ি গিয়ে পাভেল ভাইয়ের নাক ফাটিয়ে দিবে, সাথে তার এমপি ভাইকেও ফ্রি ফাটা নাক উপহার দিয়ে আসবে। এমনিতেই ওই লোকটাকে স্পর্শী বিনা কারণেও বারবার ছেড়ে আসে। ভাবনার মধ্যেই হাতে টান পড়লো আরশির। পেছনে তাকাতেই দেখলো ছোট চাচি দাঁড়িয়ে, পাশে রুহান। সেদিকে তাকিয়ে আলতো হাসতেই চাচি বলল, এখানে দাঁড়িয়ে আছো কেন? আর আমি ভাবলাম হারিয়ে গেছো, সারা পার্কে খুঁজছি। জিহান ফুচকার প্লেট হাতে এগিয়ে এলো, বলল, আমি ওকে এদিকে টেনে নিয়ে আসছি ফুচকা খাওয়াতে। এখানকার স্পেশাল ফুচকা তো খায়নি এখনো, খাইছে ঢাকার ধুলিবালি। আরশি এবারেও আলতো হাসলো, কেননা জোরে হাসার মুড এই মুহূর্তে নেই। মান সম্মানের ভয় তাকে চেকে ধরেছে প্রবল ভাবে। ছোট চাচির সাথে ম্যাচিং করে জাপানের সিল্কের শাড়ি পরেছে, অথচ কুচিগুলোর ভর পেটিকোটের ফিতা এখন আর নিতে সক্ষম নয়। মনে হচ্ছে এই বুঝি খুলে পড়ে যাবে। ফুচকার প্লেটটা হাতে নিয়ে চাচিকে বলে গাড়ির দিকে এগিয়ে এলো। পার্কের সামনেই পার্ক করা আছে গাড়ি। দ্রুত পায়ে ভেতরে বসেই
দম ফিরে পেল। এখন শাড়ি খুলে গেলেও আর কোনো প্রবলেম নেই। রাত 8টা। বাড়ির সকল পুরুষরা এখন সদরে অবস্থান করছে। সোনালী আর কমলের মা বাড়ির কাজে সাহায্যকারী ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। ছোট কাকি নিজের রুমে বসে ছেলেকে পড়াচ্ছেন আর মোবাইল টিপছেন। এই মুহূর্তে সেফ জোন হচ্ছে বারান্দা। আরশি দরজার ছিটকানি লাগিয়ে বারান্দায় গেল। এরপর কল লাগালো পাভেল ভাইয়ের নাম্বারে। মুহূর্তেই রিসিভড হলো ফোন। গতদিন বিকালের কথা মোটেই ভোলেনি আরশি, কিন্তু তাও মন মানছে না। পাভেল ভাই বিকালে দুবার ফোন দিলেও সে কেটে দিয়েছে বাধ্য হয়ে। কি জন্য ফোন দিয়েছিল সেটা জানার জন্য মন আনচান করছে। কণ্ঠকে অনেক দাবিয়ে ছোট্ট স্বরে বলল, পাভেল ভাই বিকালে ফোন দিয়েছিলেন? কেন, কল গেছিল নাকি তোমার ফোনে? বোকা বনে গেল আরশি, অবুঝের মতো বলল। হ্যাঁ, বিকেলে দুবার কল এসেছিল। দাঁতে দাঁত চেপে পাভেল বলল, তাহলে আবার জিজ্ঞেস করছো কেন কল গেছিল কিনা? আমি ফোন না দিলে কি উড়ে উড়ে কল যাবে? আরশি অস্ফুট স্বরে বলল। ও, কি জন্য ফোন দিয়েছিলেন? পাভেল উত্তর দিল না, ওভাবেই চুপ করে রইল। বেশ কিছুক্ষণ নীরবতা বিরাজ করলো দুজনের মধ্যে। কল দেওয়ার পর কেটে ফোন বন্ধ করে দিয়েছিলে কেন? আরশি চুপ করে রইল। পাভেল ভাই রেগে আছে সেটা বোঝাই যাচ্ছে। শান্ত স্বরে বলল, ব্যস্ত ছিলাম একটু। রুশে উঠল পাভেল, বলল, হ্যাঁ, ব্যস্ত তো থাকবেই। বয়ফ্রেন্ডের সাথে পার্কে ঘুরতে গেছিলে যে, ওই সময় আমার ফোন ধরলে তো ধরা পড়ে যাইতা, তাই বন্ধ করে রাখছো। কি সুন্দর প্রেম, দেখলে চোখ জুড়িয়ে যায়। সেম কালারের শাড়ি, হাত ধরে হাঁটা, সমবয়সী প্রেম, তারপর চাচাতো ভাইয়ের সাথে দারুণ লাইফ কাটাচ্ছ, তাই না? আরও কটা আছে লাইনে? আমাকে তো পটানোর চেষ্টা করে যাচ্ছ। বয়ফ্রেন্ড তো বাড়িতেই আছে, ঢাকায় কতগুলো রেখে আসছো। বাবা, তোমায় দেখে বোঝাই যায় না এইটুকু মেয়ে, অথচ নাকে দড়ি লাগিয়ে 7-8টা ছেলে পিছনে পিছনে ঘোরাচ্ছ। ভীষণ প্রশংসার ব্যাপার। হা হয়ে গেল আরশি। গলা থেকে যেন সাউন্ড বের হচ্ছে না মোটেই। তার মানে কি পাভেল ভাই তাকে দেখেছে জিহানের সাথে, আর দেখে কি সে জেলাস হয়েছে? হোক, কিন্তু আরশি কখনো তাকে জেলাসি ফিল করানোর জন্য এসব মিথ্যাকে স্বীকার করে নেবে না। নোয়ানো কণ্ঠে বলল, পাভেল ভাই, আমাকে আপনার ওরকম মেয়ে মনে হয়? আমি তো পার্কে জিহানের সাথে যাইনি, ছোট চাচির সাথে গেছিলাম। জিহান আমাকে ফুচকা খাওয়াতে নিয়ে যাচ্ছিল, তখনই তো হাত ধরলো। আর আমি আপনার ফোন ধরিনি জিহানের ভয়ে। ও যদি আপনার নাম্বার দেখে চিনে ফেলে তখন? থেমে পুনরায় বলল, হ্যাঁ, আমি স্বীকার করছি যে আপনার প্রতি আমি খুব দুর্বল হয়ে পড়েছি। আপনার সাথে সারাক্ষণ কথা বলতে ইচ্ছে হয়, দেখা হলে ছুটে কাছে যেতে ইচ্ছে হয়। তাই বলে আপনি আমায় চরিত্রহীন ভাবলেন? আমি জানি আপনি আমাকে পছন্দ করেন না, তারপরেও আমি আপনাকে অপছন্দ করতে পারি না। এটা কি আমার দোষ বলুন? পাভেল চুপ করে রইল, যেন আরশির থেকে এই উত্তর তাকে খুবই তৃপ্ত করেছে। এরপর শান্ত কণ্ঠে বলল, সব ঠিক আছে, কিন্তু ও তোমার হাত ধরার সাহস পাবে কেন? তুমি কি ছোট? তুমি বারণ করবে না ওকে? আরশি ঠোঁট কামড়ে হেসে দিল, বলল, আপনি বারণ করলে আর ধরতে দেব না হাত। কেন? আমি বললে শুনবে বা কেন? গা ছাড়া দিয়ে বসলো আরশি। নিজেকে সিরিয়াস করে বলল, শুনুন পাভেল ভাই, আমার সাথে ঢং করবেন না একদম। এসব ঢং আমার পছন্দ না। আপু আমাকে প্রায়ই বলতো, কোনো কথা মনে এলে সেটাকে পেটে না চাপিয়ে সরাসরি বলে দেওয়া উচিত, ভনিতা না করে। এতে অপরপক্ষ যাই রিয়াক্ট করুক, সেজন্য আমি কোনো ভনিতা ছাড়াই বলে দিলাম, আপনাকে আমার ভালো লাগে। আপনি আমার সাথে একবার প্রেম করুন, দেখবেন আপনার আদেশ নিষেধ যাবতীয় সব আমি চোখ বন্ধ করে পালন করব। বুঝেছেন? মুখ চেপে হাসলো পাভেল, ধমক মেরে বলল, এইটুকু মেয়ে, প্রেমের কি বোঝো তুমি? থাপ্পড় খেয়েছো? রসে উঠল আরশি, বলল, এইটুকু মেয়ে মানে? আপনি আমার বয়স জানেন? 17 শেষ হয়ে যাবে। এই তো কিছুদিন পরেই 18 হবে। এখন পর্যাপ্ত বয়স আমার, এটা আমার প্রেম করার বয়স। আপনি প্রেম করলে বলুন, নইলে আমি অন্য কাউকে খুঁজে নিব। এখন তোমার মার খাওয়ার বয়স। থাপ্পড় চিনো? এসব কথা একবার তোমার বাড়ির কেউ জানলে তোমাকে প্রেমের সংখ্যা বুঝিয়ে দেবে। যথেষ্ট বড় হয়েছ, বুঝদারও হয়েছ, কোনো ঝামেলা পাকিও না। আমাকে আমার মতো থাকতে দাও।
আরশি মুখ দিয়ে বিরক্তিকর আওয়াজ করলো। আরশি বলল, ছি পাভেল ভাই, আপনি এতটা ভীতু কেন? প্রেম করতে গেলে এরকম একটু একটু রিস্ক তো নিতেই হয়। আমি ভয় পাচ্ছি না, অথচ আপনি প্যান্ট ভিজিয়ে ফেলছেন। একটু থেমে, শুনেন, আমি ফাইনালভাবে বলছি, সর্দার বাড়ির ছোট মেয়ে আরশিয়া সর্দার শিকদার বাড়ির ছোট ছেলে পাভেল ভাই শিকদারের সাথে এই মুহূর্তে প্রেম করতে চাইছে। আপনি কি রাজি? রাজি থাকলে এক চাপুন, না থাকলে দুই চাপুন। আর যদি বেশি লজ্জাবতী হয়ে থাকেন তাহলে একটু হাসুন। আর যদি কিচ্ছু না করেন তাহলে আমি নতুন গ্রাহক খুঁজে নিব। ওকে? ওপাশ থেকে কোনরূপ সারা শব্দ পেল না আরশি, শুধু শুনল চাপা হাসির শব্দ। তার পরপরই ফোন কেটে দিল পাভেল। খুশিতে উত্তেজিত হয়ে এক লাফে বিছানায় উঠল আরশি। ব্যাগের মতো হাত পা ছড়িয়ে শুয়ে কোলবালিশ জড়িয়ে ধরে নিচু কণ্ঠে আরশি বলল, গলেছে গলেছে, পাভেল ভাইয়ের মন একটু হলেও গলেছে। লাস্ট বারের মতো আপনাকে সাবধান করছি পাভেল ভাই, এই মুহূর্তে যদি আপনি আমার ফোন রিসিভ না করেন তাহলে খুব খারাপ হয়ে যাবে। এক্ষুনি সিম ভাঙবো, মোবাইল ভাঙবো, তারপর সোজা ঢাকা চলে যাব। এরপর 100টা ছেলের সাথে প্রেম করব। স্ক্রিনের দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল পাভেল। সামনেই পরশ তার দিকে সন্দেহী দৃষ্টিতে তাকিয়ে আছে। চমৎকার সকাল, আর এই চমৎকার আবহাওয়াকে খুব ভোরবেলায় গায়ে মাখিয়ে উঠে পড়েছে পুরো শিকদার পরিবার। খাবার টেবিলে বসে আছে সবাই। প্রথম দিকের খানিকক্ষণ সময় নীরবতা থাকলেও ধীরে ধীরে টুকটাক কথায় এখন তা বিশাল এক আলোচনার সভা হয়ে দাঁড়িয়েছে। আর এই মুহূর্ত আলোচনার বিষয়বস্তু ক্লিয়ার। এই যে আগামী সপ্তাহ খানেকের মধ্যে পাভেল এবং পূরবীর বিয়েটা করিয়ে রেজিস্ট্রি করিয়ে রাখা হবে। আর এ ব্যাপারে স্বয়ং পূরবীর বাবাই মত দিয়ে রেখেছে। তিনি পাভেলকে অত্যন্ত পছন্দ করেন। তাছাড়া পরশের সাথে বিয়ে ভাঙার পর থেকে তার স্ত্রী সারাদিন বিলাপ করছেন। ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট হবে এই শঙ্কায়। তাছাড়াও ছেলে মেয়ের মত পাল্টাতে দেরি হবে না, যে কোনো সময় এদের মধ্যে দ্বিমত হতে পারে। আর এছাড়াও সে তো আর এক্ষুনি মেয়ে দিয়ে দিচ্ছে না, এখনো 4-5 বছর পর দেবে। বলতে গেলে বাড়ির প্রত্যেকেই রাজি, সবাই এই বিষয়ে কথা বলছে। এর মধ্যেই আরশি অনবরত কল দিয়ে চলেছে। বারবার কেটে দেওয়া সত্ত্বেও সে কল দিয়ে চলেছে। ফোন কেটে দিচ্ছিস কেন? কে ফোন দিয়েছে? তেমন কেউ না, পরে কথা বলে নেব। ইম্পর্টেন্ট কন্যা। পরশ সন্দেহী দৃষ্টি সরালো না, পুনরায় গম্ভীর কণ্ঠে বলল, তাহলে এটাই ঠিক। আগামী শনিবার তাহলে কাজে ডেকে নিয়ে বিয়েটা পরিয়ে রাখা হোক। হুট করে দাঁড়িয়ে পড়ল পাভেল, তড়িৎ কণ্ঠে বলল, সম্ভব না, আমি এখন বিয়েটে করবো না। আগে ভাইয়ের বিয়ে হোক, তারপর। আগে আমি বিয়ে করলে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে, টিটকারি মারবে। এখনই তো আর বড় করে বিয়ে হচ্ছে না, আর কেউ জানছেও না, শুধু রেজিস্ট্রিটা করা হোক। এরপর বছর কয়েক পর না হয় জানাবো। প্রয়োজনে পরশের বিয়ের পর লোক জানাজানি করে অনুষ্ঠান করব। বাবার কথা শুনে হতাশ হয়ে বসে পড়ল। ভাইয়ের দিকে তাকিয়ে ক্ষোভ ঝাড়ল। এরপর সোজা সাপটা দাঁড়িয়ে বলল, দেখো, আমার এসব বাড়াবাড়ি মোটেও ভালো লাগছে না। আমি বিয়ে করতে চাইছি না, মানে এটাই ফাইনাল। আশ্চর্য, ছেলের কি অভাব পড়ছে? মানে একজনের পর একজনকে চিপে ধরতে হয় ফুপির। আমি পূর্বকে বিয়ে করতে পারবো না। রেগে গেলেন আমজাদ শিকদার। ছেলের দিকে রাগত দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার কি মনে হয় তুমি বিয়ে না করলে আমার ভাগ্নির বিয়ে হবে না? তুমি এতটাই যোগ্য? আমার বোন তোমাদের দুই ভাইকে ছেলের থেকেও বেশি বিশ্বাস করে। নিজের মেয়েটাকে এই পরিবারে দিতে চাইছে ওর বিশ্বাসের কারণে, অথচ তোরা দুই ভাই এমন ভান করছিস যেন আমার ভাগ্নিকে কেউ বিয়ে করবে না, তাই তোর গলায় ঝুলিয়ে দিতে চাইছে। লাগবে না বিয়ে, আমি বারণ করে দিচ্ছি ওদের। বলার সাথে সাথেই কোনরূপ রিয়াকশন না দিয়ে উপরে চলে গেল পাভেল। রুমের মধ্যে ঢুকতেই ফোন হাতে নিল। পরিচিত নাম্বারটিতে কল দিতেই ওপাশ থেকে রিসিভড হলো। মুহূর্তেই ছাঝালো কণ্ঠে পাভেল বলল, সমস্যা কি তোমার? বলেছি না যখন, তখন ফোন করবে না আমার নাম্বারে। আমি অফিসে থাকি, ভাইয়ের কাছে থাকি, বাড়িতে থাকি, বিভিন্ন মিটিং মিছিলে ব্যস্ত থাকি। এটুকু মাথায় ধরে না তোমার? যখন ফোন কেটে দিই তখন আরও বারবার ফোন দাও কেন? মাথায় কি কিচ্ছু নেই? পুরোটাই কি ফাঁকা? বিছানা থেকে উঠে চুপটি করে ফোনের দিকে কান পেতে রইল আরশি। সে বুঝতে পারছে তার পাভেল ভাই রেগে গেছে। এই মুহূর্তে তাকে সামলানো দরকার। নইয়ে যাওয়া কণ্ঠে বলল, ফাঁকা কেন থাকবে পাভেল ভাই? পুরো মগজটা জুড়েই তো আপনি থাকেন।
বিরক্ত হলো পাভেল। দুম করে শুয়ে পড়ল খাটে, ক্ষোভ নিয়ে বলল, প্রেম করাকালীন প্রেমিকাদের বিয়ের কথা আলোচনা হয়, সেই বিয়ে কী করে ভাঙবে সে চিন্তায় থাকে প্রেমিক। অথচ আমার বেলায় উল্টো। তুমি কি কখনো শুনেছ প্রেমিকদের বিয়ের কথা আলোচনা হয়? ওরা রীতিমতো আমাকে ব্ল্যাকমেল করছে বিয়ের জন্য। হাসলো আরশি, অস্ফুট স্বরে বলল, বাহ, দারুণ তো। এটা তো ভীষণই অ্যাডভেঞ্চার টাইপের। কিন্তু আমি মোটেও চিন্তিত নই পাভেল ভাই, কারণ এখানে আমি আপনার বিয়ে ভাঙতে একদমই কোনো কাজ করব না। যা দায়িত্ব আপনার। এমনিতেই এতগুলো দিন প্রেম করেছি কি সেধে সেধে অনেক টায়ার্ড আমি। এবারে যা করার আপনিই করুন। পুনরায় বিরক্ত হলো পাভেল, হতাশ কণ্ঠে বলল, তুমি কি আদৌ পরিস্থিতি বুঝতে পারছো আরশি? আই এম সিরিয়াস। ভাই নিজেও আমাকে ইদানিং বেশ শাসনে রাখছে। এক প্রকার মেয়েদের মতন লুকিয়ে লুকিয়ে তোমার সাথে কথা বলতে হচ্ছে। মুহূর্তেই খুট করে দরজা খোলার আওয়াজ এলো। পাভেল পিছু ঘুরে দেখতেই চমকে উঠল। পরশ শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। ফোনটাকে এক হাত দিয়ে পেছনে নিয়ে আস্তে করে কেটে দিল ফোন, কিন্তু পকেটে আর ঢোকাতে পারল না। এর মধ্যেই খপ করে ধরে ফেললো হাত। ফোনটাকে নিজের হাতে নিয়ে গম্ভীর দৃষ্টিতে তাকালো ভাইয়ের দিকে, বলল, আরশিকে? পাভেল আর চোখে ভাইয়ের দিকে তাকিয়ে পুনরায় ফ্লোরে তাকালো। তার নীরবতা দেখে পরশ আবারও ধমকে বলল, এই আরশি কি আরশিয়া সর্দার? আমি জানতে চাইছি। প্রথমে ঘাবড়ে গেলেও এবারে শিরদাঁড়া উঁচু করে দাঁড়ালো, শান্ত কণ্ঠে বলল, হ্যাঁ, শামসুল সদরের মেয়ে। আমি ওকে পছন্দ করি। ইনফ্যাক্ট আমরা রিলেশনও আছি বেশ কিছুদিন ধরে। আশা করি তুই এর মধ্যে আমাকে শাসন করতে আসবে না। অন্তত এই এক জায়গায় আমাকে স্বাধীনতা দে। আমি পূর্বকে বিয়ে করব না, করতে হলে আশিকেই করব। মুহূর্তেই ঠাস করে থাপ্পড় পড়ল গালের উপর। অবাক হয়ে তাকিয়ে রইল পাভেল, বিশ্বাস হলো না যেন। পরক্ষণেই ফোনটাকে ধরে দেওয়ালের দিকে ছুঁড়ে মারল। উপরের গ্লাসগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে ধরা দিল পাভেলের কাছে। হুঙ্কার ছেড়ে উঠল এবারে। পাশ থেকে টেবিলটাকে ছুঁড়ে মেরে ক্ষোভ নিয়ে চেঁচিয়ে বলল, একদম কোনো খবরদারি করবি না আমার সাথে। আমি বাইরে তোর সেক্রেটারি হলো, বাড়িতে কিন্তু নই। তোর সব আদেশ মেনে বসে থাকবো না আমি। আমার পছন্দ হয়েছে, আমি প্রেম করব, ব্যাস। পরশ দাঁতে দাঁত কামড়ে পাভেলের দিকে তাকিয়ে বলল, গলার আওয়াজ নিচু কর, টিপে মেরে ফেলো শোরের বাচ্চা। তুই এত মেয়ে রেখে ওই সর্দার বাড়ি ঢুকলি কেন? শামসুল সর্দার জানলে তোর মাথা দুভাগ করে সদরে দাঁড়িয়ে থাকবে। লাস্টবারের মতো সাবধান করছি আমি, এরপর সোজা খুন করে ফেলবো। তবু সর্দারদের হাতে তোকে মেরে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবো না। ইতিমধ্যেই বাড়ির সকলে উপস্থিত হয়ে গেছে। আমজাদ শিকদার পরিস্থিতি ভয়ানক দেখে বড় ছেলেকে চাপটে ধরে বাইরে নিয়ে গেলেন। পিয়াসা ছোট ছেলেকে বোঝাচ্ছে অনবরত, কিন্তু পাভেল কিচ্ছু মানছে না। চিৎকার করে সবাইকে রুম থেকে বের করে দিল। এরপর ধীর পায়ে এগিয়ে গেল ফোনের দিকে। ফোনটা ভেঙে গেছে পুরোপুরি। পরপর 3 বার দেওয়াল থেকে ফ্লোরে পড়েছে ধাক্কা খেয়ে। প্রথমে দেওয়ালে ছুড়লে ফোনটা টেবিলে পড়ে, তারপর পুনরায় ফ্লোরে পড়ার কারণে ডিসপ্লে চলে যায়। অস্থির হয়ে উঠল পাভেল। ফোনটাকে বার কয়েক দেখার পর আশাহত হলো। তার প্রিয় মোবাইল এটা। রাগে ঘেন্নায় ক্ষোভে পুনরায় ছুঁড়ে মারল দেওয়ালের দিকে। হন্যে হয়ে খুঁজতে লাগলো পার্সোনাল ফোনটা। আর নয়, অনেক সহ্য করেছে, অনেক আদেশ মেনেছে। এতটা পরাধীনতা আর ভালো লাগছে না। সিম ঢুকিয়ে কল লাগালো পরিচিত নাম্বারটাতে। রাত প্রায় 11:30। আশপাশটা নিস্তব্ধ হয়ে পড়ছে ধীরে ধীরে। দূর থেকে আসা নিশাচর প্রাণীগুলোর আওয়াজ ভয়ঙ্কর ঠেকছে। হাতে পিৎজার প্যাকেটটা নিয়ে মেয়ের রুমের দিকে পা বাড়ালেন শামসুল সর্দার। মাত্রই সে বাড়িতে আসলো। কিছু দলীয় কাজে বরিশাল গিয়েছিল সেই সকালে। মেয়ে তার সকালেই বায়না ধরেছে বিভাগীয় বড় রেস্টুরেন্টের পিৎজা খাবে। রুমের দরজা ফেরানো, আলতো হাতে খুলতেই অবাক হলো। ভেতরে আরশি নেই। বার কয়েক ডেকে পুনরায় নিচে নামলো, মনে হয় বাথরুমে আছে। সোফায় বসতেই সোনালি নেমে এলো। সে খাবার দিতে এসেছে ভাসুরকে। শামসুল সর্দার খেতে খেতে বললেন, আর কি খেয়েছে? মাথা নাড়িয়ে না সূচক উত্তর দিল সোনালি। বলল, না, অনেক ডেকেছি, বলতো ঘুম পাচ্ছে, সে খাবে না, তাই আর বিরক্ত করিনি।
চমকে গেলেন শামসুল, বললেন, কই রুমে তো ও নেই, জেগে গেছে হয়তো, ডেকে নিয়ে আসো। বলো ওর জন্য পিৎজা এনেছি। সোনালি উপরে গেল। মিনিট খানেকের মধ্যেই আবার ফিরে এলো। উৎকণ্ঠা নিয়ে বলল, ভাইজান ঘরে তো দেখছি না ওকে, বাথরুমেও নেই। অবাক হয়ে খাবার ছেড়ে উঠল, হাত ধুয়ে ছাদের দিকে ছুটল, কিন্তু সেখানেও নেই। একে একে চিৎকার করে ডাকায় পুরো সর্দার বাড়ির সবাই জেগে গেল, কিন্তু সারা বাড়ি খুঁজেও পেল না আরশিকে। ফোনও বন্ধ।